আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। সেটি হলো আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী নিয়ে। আমি আর্থিক বিবরণীর প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে প্লেলিস্টে থাকবে। এর আগে আমরা একটি ক্লাস করেছি যেটি হলো আর্থিক বিবরণীর বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবে, কেননা ওই ভিডিওটি এই ভিডিওটির সাথে সংযুক্ত থাকবে। কারণ ওখানে আমি আর্থিক বিবরণীর বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী। তবে আমরা জানি আর্থিক বিবরণীর মধ্যে অঙ্ক করতে গেলে আমাদের দুই ধরনের অঙ্ক করতে হবে। একটি হলো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, একটি হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। আজকে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী করতে যাচ্ছি। আমি এখানে একটি প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটি কি আকারে আছে দেখো, আকন এন্ড অ্যাসোসিয়েটস এর রেওয়া মিল, অর্থাৎ এইখানে এটি রেওয়া মিল আকারে থাকবে এবং এই রেওয়া মিলটি শুদ্ধ রেওয়া মিল, অর্থাৎ রেওয়া মিলের মধ্যে ডেবিট দিকে যে বিষয়গুলো আছে এগুলো ডেবিটই হবে, ক্রেডিট দিকে যে বিষয়গুলো আছে এগুলো ক্রেডিটই হবে। আর এখানে কিছু অন্যান্য তথ্য রয়েছে যেগুলোকে আমরা সমন্বয় নামে চিনি, অতিরিক্ত তথ্য। এই বিষয়গুলো সহ আমরা বিশদ আয় বিবরণী সমাধান করব। বিশদ আয় বিবরণী লিখতে গিয়ে অবশ্যই বিশদ আয় বিবরণীর ছকটা জানতে হবে। বিশদ আয় বিবরণী হচ্ছে ছকটা এরকম, বিবরণ এবং 3টি টাকার ঘর। আর উপরে অবশ্যই লিখতে হবে আমাদের যে প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি সেই প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আকন এন্ড অ্যাসোসিয়েটস এর বিশদ আয় বিবরণী, এবং এর নিচে দিয়ে লিখতে হবে আহ, সাল এবং তারিখ, অর্থাৎ 31 ডিসেম্বর 2017 সাল। আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এত কিছু লিখিনি, শুধু বিশদ আয় বিবরণী লিখেছি। চলো আমরা অঙ্কটা সমাধান করব। তো আমি একটা কথা বলি, অবশ্যই আগে আমাদের অঙ্ক সমাধান করার আগে পুরো প্রশ্নটি ভালো করে পড়ে নিতে হবে। এখানে যতগুলো এন্ট্রি রয়েছে সবগুলো মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে এবং অন্যান্য তথ্যগুলোও পড়ে নিতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে আর ঝামেলা হবে না। তো আমরা জানি সেবামূলক প্রতিষ্ঠানের বিশদ বিবরণী করতে গেলে কোনো ঝামেলা হয় না। কেন ঝামেলা হয় না? কারণ এটি খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে দেখো। কিভাবে? আমরা সেবামূলক প্রতিষ্ঠানের বিশদ বিবরণী করতে গেলে শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে দিলেই আমি নিট মুনাফা কিংবা নিট আয় পেয়ে যাব। এটি কিসের জন্য? সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমি প্রথমে কি লিখবো? আয়সমূহ। প্রথম হেডলাইন থাকবে আমার আয়সমূহ। আয়সমূহ, এখানে আমি আয়গুলো নিয়ে আসবো। তো আমরা দেখি, আমি আর একটা কথা বলি যে আমাদের আর্থিক বিবরণী জানতে হলে অবশ্যই আমাদের হিসাবের যে 5 শ্রেণীর হিসাব রয়েছে হিসাব বিজ্ঞানের মধ্যে, সেই 5 শ্রেণীর হিসাব সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং ওগুলো জানতে হবে, না হলে আমি আর্থিক বিবরণীর অঙ্ক কখনোই ভালোভাবে সমাধান করতে পারবো না। চলো দেখি। মূলধন, এটি হলো মালিকানা সত্ত্ব, তাহলে এখানে আয়ের মধ্যে আসবে না। অফিস সরঞ্জাম, সম্পদ। পেশাগত বই, সম্পদ। নিরীক্ষা ফি, এই যে নিরীক্ষা ফি, নিরীক্ষা ফিটা কি জিনিস? এটা একটা আয়। কিরকম আয়? এটি হলো একটি অডিট ফার্মের প্রতিষ্ঠান, অর্থাৎ বড় বড় কোম্পানিগুলোকে গিয়ে নিরীক্ষা করে যে ওখানের হিসাব নিকাশ সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা। এই নিরীক্ষা করার ফলে তাদের ফি দেয় ওই বড় প্রতিষ্ঠানগুলো। বা আমি যদি মনে করি আমার অডিট ফার্ম এটা, আমি আর এক জায়গায় বড় একটি প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে গিয়েছি, হিসাব নিকাশ দেখতে গিয়েছি, ওই হিসাব নিকাশগুলো করে যখন ওদেরকে বুঝিয়ে দিব সবকিছু ঠিকঠাক করে, তখন আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিবে। এটা হচ্ছে আমার আয়। তাহলে এই যে নিরীক্ষা ফি, এটি হলো এই প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে আমরা লিখবো এখানে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি কত টাকা? নিরীক্ষা ফি হলো 8,70,500। এখন আমি 3টা কলামের মধ্যে কোন কলামে লিখবো? যদি আমার নিরীক্ষা ফি এর সাথে কোনো কাজ না থাকে আমি মাঝখানের কলামে লিখব, আর যদি কোনো কাজ থাকে তাহলে প্রথম কলামে লিখব। তাহলে কাজ আছে কিনা সেটা কোথায় বুঝবো? ওই যে আমার অন্যান্য তথ্য কিংবা সমন্বয় রয়েছে, এখানে গেলে বুঝতে পারবো। তাহলে আমরা সমন্বয়গুলো পড়ে ফেলি। একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা হয়েছে যার বিল 55,000 টাকা পাওয়া যায়নি। অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে দিয়েছি, সবকিছু ঠিকঠাক করে ওদেরকে বুঝিয়ে দিলাম, কিন্তু আমার টাকা এখনো আমাকে দেয়নি, আমার ফিটা আমাকে দেয়নি, কিন্তু দেবে। তাহলে এটা এই যে 55,000 টাকা, এটা আমার আয় হয়েছে, বাট ওরা আমাকে এখনো টাকাটা দেয়নি। তাহলে এটা আয়ের সাথে অবশ্যই যোগ হবে। তাহলে আগে আমরা নিরীক্ষা ফি এর টাকাটা লিখে ফেলি, যেহেতু কাজ আছে আমরা প্রথম ঘরে লিখবো 8,70,500। 8,70,500 টাকা। এই হলো আমার নিরীক্ষা ফি এর টাকা, যোগ অনাদায়ী নিরীক্ষা ফি, মানে এখনো আদায় হয়নি। অথবা আমি লিখতে পারি প্রাপ্য নিরীক্ষা ফি। প্রাপ্য নিরীক্ষা ফিও লেখা যাবে, অনাদায়ী নিরীক্ষা ফিও লেখা যাবে।
55,000 টাকা। আমি যদি আমার আর কোনো কাজ আছে কিনা আমরা দেখব। 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে, এটি নিরীক্ষা ফির সাথে সংযুক্ত নয়। অফিস সরঞ্জামের 10% অবশ্যই ধরতে হবে, এটিও নিরীক্ষা ফির সাথে সংযুক্ত নয়। তাহলে আমরা যোগ করে ওই দ্বিতীয় ঘরে নিয়ে যাব। আমার নিরীক্ষা ফি এর হিসাবটা 8,70,500 যোগ 55,000, তাহলে আমার দাঁড়ালো 9,25,500। 9,25,500 টাকা। আর কোনো আয় আছে কিনা আমরা দেখব। আমরা যদি পড়ি, নিরীক্ষা ফির পরে আসতেছে অফিস ভাড়া, এটি ব্যয়, বিদ্যুৎ ও টেলিফোন খরচ ব্যয়, নগদ তহবিল সম্পদ, বিনিয়োগ সম্পদ, প্রাপ্ত লভ্যাংশ আয়। একটা পেয়েছি, প্রাপ্ত লভ্যাংশ কত টাকা? 42,500 টাকা। তাহলে প্রাপ্ত লভ্যাংশ লিখবো আমরা প্রাপ্ত। আচ্ছা, এটার সাথে কাজ আছে কিনা দেখব। এখানে সমন্বয়গুলো পড়ে দেখব। আমরা দেখতে পেলাম এখানে আমাদের প্রাপ্ত লভ্যাংশের সাথে কোনো কাজ নেই। প্রাপ্ত লভ্যাংশ কত টাকা? 42,500 টাকা। এরপরে আমরা পড়ে যাই অগ্রিম অডিট ফি। অডিট ফি আমি অগ্রিম নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে দায়। তারপরে যাতায়াত খরচ ব্যয়, বীমা খরচ ব্যয়, বেতন ও ভাতা ব্যয়, ব্যাংক জমা সম্পদ উত্তোলন, মালিকানা সত্ত্ব কমিয়ে ফেলবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের ওখানে গিয়ে কাজ হবে। এখানে আয়ের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমাদের আর কোনো আয় নেই। আমরা যোগ করে শেষের ঘরে নিয়ে যাব। তাহলে 9,25,000-এর সাথে 25,500-র সাথে 42,500 যোগ করব, যোগ 42,500। 9,25,500-র সাথে 42,500 যোগ করেছি, 9,68,000। আমাদের মোট আয় দাঁড়ালো 9,68,000। আমরা এই বরাবর লিখবো মোট আয়। ওকে, এরপরে আমরা লিখবো হেডলাইন ব্যয় সমূহ। ব্যয় সমূহ, এবার আমরা ব্যয় সমূহ খুঁজবো শুরু থেকে। মূলধন, মালিকানা সত্ত্ব, অফিস সরঞ্জাম সম্পদ, পেশাগত বই সম্পদ, নিরীক্ষা ফি আয়, অফিস ভাড়া পাইলাম আমরা একটা ব্যয়। অফিস ভাড়া, অফিস ভাড়া আমার জায়গা কমের কারণে আমি একটু লেখাগুলো ছোট করে লিখছি, আশা করি বুঝতে পারবে। অফিস ভাড়া, অফিস ভাড়ার সাথে কোনো কাজ আছে কিনা আমরা দেখব, কেননা আমরা কাজ থাকলে প্রথম ঘরে লিখবো, কাজ না থাকলে দ্বিতীয় ঘরে। দেখি, একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা হয়েছে, এটা তো নিরীক্ষা ফি এর সাথে চলে গেল। 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে, তার মানে এখানে অফিস ভাড়ার সাথে কাজ রয়েছে। তাহলে আমি এখানে অফিস ভাড়া লিখে ফেলি 2,70,000। 2,70,000। ওকে, এরপরে এই কাজটা কিভাবে করব আমরা? আমাদেরকে কি বলা হয়েছে? 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে। এখন 3 মাসের কত টাকা তো দেওয়া নাই, টাকা বের করতে হবে। টাকা কিভাবে বের করব? এই যে আমার অফিস ভাড়া দেওয়া রয়েছে রে অমিলের মধ্যে, আমরা সবসময় মাথায় রাখবো আমাদের অঙ্কটা 1 বছরের হয়ে থাকে। যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলে দেওয়া না থাকে, যদি 3 মাস 6 মাস কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা অঙ্কটা সবসময় করবো 1 বছরের। তাহলে 1 বছর মানে 12 মাস। এই যে অফিস ভাড়া যেটি দেওয়া রয়েছে 2,70,000, এটি তাহলে কয় মাসের? যেহেতু 3 মাসের বকেয়া রয়েছে, তাহলে আর 9 মাসের টাকা দেওয়া আছে। আমি যদি 2,70,000-কে 9 দিয়ে ভাগ দিই, 2,70,000 ভাগ 9, তাহলে আমি 30,000 পেলাম 1 মাসের। একটু খেয়াল করবে ভালো করে, 2,70,000 যেটি, এটি হলো 9 মাসের। কিভাবে বুঝলাম? 3 মাসের বকেয়া আছে বলছে, তার মানে আর বাকি যেটা, এটা 9 মাসের টাকাটা। তো যখন আমি 9 দিয়ে ভাগ দিব, 1 মাসের টাকা পাবো, এবং আমার দরকার 3 মাসের, আমি আবার 3 দিয়ে গুণ দেব। 90,000 টাকা হলো আমার 3 মাসের বকেয়া। আমরা লিখবো বকেয়া যোগ বকেয়া কত? 90,000। তো আমি যোগ করে নিয়ে যাব 90,000 যোগ 2,70,000, টোটাল দাঁড়ালো 3,60,000। এরপরে আমরা ব্যয় খুঁজবো। বিদ্যুৎ ও টেলিফোন বিল, এটার সাথে কোনো কাজ নেই, আমরা সরাসরি দ্বিতীয়বার নিয়ে যাব। বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিদ্যুৎ ও টেলিফোন বিল কত টাকা? 38,500। এরপর আমাদের আসতেছে নগদ তহবিল সম্পদ, এটি ব্যয় নয়, বিনিয়োগ সম্পদ, প্রাপ্ত লভ্যাংশ আয়, অগ্রিম অডিট ফি দায়, যাতায়াত খরচ ব্যয়। যাতায়াত খরচ কত টাকা? 3,600। যাতায়াত খরচের সাথেও কোনো কাজ আমাদের নেই, 3,600।
তারপরে আসতেছে বীমা খরচ, এটিও ব্যয়। বীমা খরচের সাথে কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে বীমা খরচ লিখে ফেলবো। কত টাকা? ৬,৫০০ টাকা। এরপরে আসলো বেতন ও ভাতা ৬৫,০০০। বেতন ও ভাতা। বেতন ও ভাতার সাথে কোনো কাজ আছে? আমাদের এখানে বেতন ও ভাতার সাথেও কোনো কাজ নেই। ৬৫,০০০। তারপরে ব্যাংক জমা সম্পদ উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে ফেলে, অর্থাৎ মালিকানা সত্ত্ব এখানে যাবে, ব্যয় আসবে না। আর কোনো ব্যয় আমাদের এখানে রেওয়ালের মধ্যে নেই। এখানে আমরা দেখি এটি তো আয়ে চলে গেছে। ৩ মাসের অফিস ভাড়া বকেয়া আমরা যোগ করেছিলাম এখানে। এখন সর্বশেষ একটা সমন্বয় রয়েছে, অফিস সরঞ্জামের 10% অবশ্যই ধরতে হবে। এই যে অফিস সরঞ্জামের উপর 10% ধরতে হবে অবশ্যই, সেইটা হলো আমাদের ব্যয়। তাহলে অফিস সরঞ্জাম কোথায় আছে আমরা খুঁজবো। অফিস সরঞ্জাম 2,20,000, তার উপর 10% যেটা ধরবো সেটা হচ্ছে অবশ্যই। অবশ্যইটা হলো কি, ব্যবসায়ের সম্পদের ব্যবহারজনিত ক্ষতি বা খরচ, সেটা আমাদের ব্যয়। তাহলে 2,20,000 হলো যে অফিস সরঞ্জাম। 2,20,000 উপর আমরা ধরবো কত পার্সেন্ট? 10%। 22,000 টাকা হলো আমার অবচয়। অবচয় কত? 22,000। এই হলো আমার টোটাল ব্যয়। আমি যদি এগুলো সবগুলো যোগ করে দিই তাহলে আমাদের দাঁড়াবে কত আমরা দেখি। 3,60,000 যোগ 38,500 যোগ 3,600 যোগ 6,500 যোগ 65,000 যোগ 22,000। টোটাল আমার দাঁড়ালো 4,95,600। এই হলো আমার মোট ব্যয়। এটার নাম দিব আমরা কি? মোট ব্যয়। যখন আমরা মোট ব্যয় থেকে, মোট আয় থেকে এই যে 9,68,000 থেকে মোট ব্যয় 4,95,600 বাদ দিব, তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। তাহলে 9,68,000 মাইনাস 4,95,000, তাহলে আমাদের দাঁড়ালো 4,72,400। 4,72,400 টাকা আমরা অবশ্যই ক্লোজ করে দিব। এই হলো আমার বিশদ আয় বিবরণীর নিট মুনাফা বের করার নিয়ম। আমরা লিখে দিব নিট মুনাফা। আশা করি বিশদ আয় বিবরণীটি সেবামূলক প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীটি বুঝতে পেরেছ।